ওনার নাম হচ্ছে জব্বার মণ্ডল এবং ডিজি সাহেবও ছিলেন। ওনারাও আমাকে অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে। আমি একটা কথা ক্যামেরার মধ্যে বলতে চাই, ওনাকে টিভিতে দেখে বা ক্যামেরায় দেখে আমরা মনে করতাম অনেক রাগী বা অনেকে, বাট উনি মানে এত জেন্টলম্যান, এত পোলাইট, এত সুন্দর করে কথা বলে। ওনারা প্রত্যেকটা মানুষ খুবই হেল্পফুল ছিল এবং সবাই আমাকে আগেই ক্যামেরায় দেখছে বা হয়তো চিনতো। তো ওনারা আমাকে বুঝিয়েছে, শিখিয়েছে। সো আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি এই ঘটনাটার জন্য আমি আসলে কাউকে দোষ দিচ্ছি না। আমি আমি মনে করতেছি যে এটা আমার কোম্পানির একটা শিক্ষার দরকার ছিল, আমার স্টাফদের শিক্ষার দরকার ছিল। শুধু আমি একটা জিনিসে নিয়ে বিব্রত, এই যে রসালো ক্যাপশন, আনতাজি মান্তাজি টাইটেল দিয়ে বিভিন্ন নিউজ প্রকাশ করা। এছাড়া আমার আর কোনো জিনিস নিয়ে আমি বিব্রত না। পাকিস্তানি কাপড় বলে বাংলাদেশি কাপড় দেওয়া হয়, এই প্রতারণার অভিযোগটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভাইয়া, পাকিস্তানি কাপড়ের সব কাপড়ের কোয়ালিটি যে ভালো আর বাংলাদেশের সব কাপড়ের কোয়ালিটি যে খারাপ, এটা কিভাবে ধরে নিবেন? যে পাকিস্তানি মানেই সব কাপড় ভালো, কোনো কাপড়ের রিজেক্ট থাকবে না, কোনো কাপড় রিজেক্ট বের হবে না। আর বাংলাদেশি কাপড় মানেই সব কাপড় খারাপ, এটা কিভাবে ধরে নিবেন? তাই না? এখন একজন কমপ্লেন করতেই পারে, তাই না? পাকিস্তানি কাপড়েও রিজেক্ট বের হয়। পাকিস্তানি কাপড়ও অনেক সময় খারাপ কোয়ালিটি আসে। তো সেটার জন্য এটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, বা আমাদেরও অনেক যুক্তি থাকে, যেটাই হোক। সো এখানে আমাদের তো শোরুম আছে, আমাদের শোরুমে সব জায়গায় ডিসপ্লে থাকে। আমরা তো কাউকে জোর করে আনি না বা জোর করে বিক্রি করি না। কাস্টমার দেখে, বুঝে, শুনে সে নিয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে এটাকে প্রশ্নবিদ্ধ করার কিছু নাই, তাই না? যারা ক্রেতা তারা তো বুঝে বা তারা চেনে। এখন এটা নিয়ে ধরেন একটা জিনিস নিয়ে যদি অভিযোগ ওঠে, সব বাংলাদেশের যত রিটেল কোম্পানি আছে কম বেশি সবার নামেই কিন্তু বিভিন্ন সময় ভোক্তারা অভিযোগ করে। বাট সব অভিযোগ তো প্রমাণিত হয় না, বা প্রমাণিত হইলেও অনেক সময় স্টাফের ভুলের কারণে অনেক কিছু হয়, তাই না? একটা কোম্পানি তো আর শুধু মালিক চালায় না। একটা কোম্পানিতে কয়েকশো বা কোনো কোনো কোম্পানিতে হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করে। সেক্ষেত্রে আরেকটা অভিযোগের জায়গা যে এসেছিল যে আপনার যে ব্যবসায়িক লাইসেন্স, সেখানে হচ্ছে শুধু কাপড় ব্যবসা করতে পারবেন আপনি, কিন্তু সেখানে যে প্রসাধনী পণ্য আপনি বিক্রি করেন, কেন করলেন আসলে? আচ্ছা, আমাদের আসলেই কাপড়ের লাইসেন্স। আর আমাদের হচ্ছে শোরুমে যে আপনার অল্প কিছু ছিল, মানে আমরা যে খুব বেশি স্কিন কেয়ারের প্রোডাক্ট করি তা না, অল্প কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল। সেটা হচ্ছে আমরা বাংলাদেশি ২-৩টা ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করি। ওদের সাথে আমার চুক্তিটা এরকম যে যেমন বাংলাদেশের ২-৩টা ব্র্যান্ড, আমি নাম বলতে চাই না, সে সকল লাইবিলিটিস ওদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসলে এখানে আমরা আসলে ভাইয়া, আমরা তো পাকাপোক্ত ব্যবসায়ী, আসলে ব্যবসা করতে করতে হয়েছে। আমরা তো ব্যবসা সম্পর্কে কোনো একাডেমিক শিক্ষা নিয়ে আসি নাই। অল্প থেকে শুরু করে আমরা জানতে জানতে হয়েছি। সেক্ষেত্রে যে আমাদেরও ভুল হয় না, বা আমাদেরও এটা ইচ্ছাকৃত ভুল না, বা আমাদেরও অনেক কিছু জানার থাকে। আপনি ধরেন যে কোনো জায়গায়, আপনি একটা জায়গায় চাকরি করেন, সেখানে ডে ওয়ানে আপনি সব কিছু শিখে যাবেন না। আপনার এক্সপিরিয়েন্স আপনাকে অনেক কিছু শেখাবে। আপনি ঘর সামলাতে পারেন, নিজেকে সামলাতে পারেন, কিন্তু এই স্টাফ সামলানোর বেলায় বোধহয় আপনার দৈন্যতা আছে একটু। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে দেখেছি স্টাফ নিয়ে আপনার ব্যাপক অভিযোগ। তাহলে এই জায়গাটা কেন আপনি ঠিক করছেন না? ভাইয়া, এখানে যে সমস্যাটা হইছে, মানে আমি যখন ব্যবসা শুরু করি, আমি যখন আস্তে, আস্তে আমার ব্যবসা গ্রো করে, আমি সব কম বয়সের ছেলেমেয়েদের চাকরি দিতাম। লাইক আমার একটা ধারণা ছিল কি, আমার অফিসে তারাই চাকরি করবে যারা আমার থেকে বয়সে ছোট। লাইক উঠতি ছেলেমেয়ে, কলেজে পড়ে, মানে অনার্সে পড়ে, এরকম ডিগ্রিতে পড়ে, এরকম ছেলেমেয়ে, বা যারা সেলসম্যান তাদের বয়স তারা হয়তো দেখা গেল মেট্রিক পাস বা ইন্টার পাস, এই ধরনের আর কি। মানে আমি চাইতাম যে যারা আসলে মফস্বল থেকে ঢাকায় এসে থাকার জায়গা নাই, তারা এসে আমার এখানে কাজ করুক, বা ঢাকার বাইরেও যারা অনেক অসহায় এরকম। আসলে এই জায়গাটায় এটাও আমার একটা শিক্ষা যে আসলে একটা কোম্পানি চালানোর জন্য বোঝদার এবং এক্সপিরিয়েন্সওয়ালা লোকজনের দরকার আছে। সো আমি এই বিষয়টাতে, এটা আমার একটা শিক্ষা হলো, আমি আরও অনেক বেশি সতর্ক থাকবো এখন স্টাফের বিষয়গুলো বা হ্যান্ডেল করা, বা আমার কোম্পানিটাকে আরও কীভাবে ধরেন একটা কমপ্লেন টিম করা, কাস্টমার যে কমপ্লেনগুলো করবে এগুলোর জন্য দ্রুত সলভ করা। সো মানে এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে আমার কোম্পানিটার, মানে যেহেতু আমার স্বপ্ন অনেক বড়, আমি এটাকে বিদেশে আমি এক্সপোর্টে যেতে চাই, বাংলাদেশের নামটা আমি উজ্জ্বল করতে চাই, সেক্ষেত্রে আমার জন্য এটা কাজে দেবে, যেহেতু আমি এখন মানে শিখলাম আর কি। ওখানে গিয়ে দেখলাম যে সাময়িক সময়ের জন্য বন্ধ লেখা। আসলে ঘটনাটা কি? ভোক্তা অধিকার আজকে গেলেন, তারা কি সমাধান দিল? আমরা ইনশাল্লাহ আগামীকালকে থেকে শোরুম খুলতে পারবো। আর দোকানটা আসলে সিলগালা করা হয় নাই, সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল, যেহেতু আমরা কেউ, মানে আমি প্রেজেন্ট ছিলাম না, বা আমার অফিসের কেউ প্রেজেন্ট ছিল না ওই মুহূর্তে, শুধু সেলসম্যানরা ছিল। তো এটা আসলে
আম মানে ভোক্তা অধিকার থেকে ওনারা যে কমপ্লেইনটা করেছিল আমরা কাস্টমারের সাথে কথা বলে সমাধান করেছি এবং আমাদের যে ধরেন আমাদের যেগুলা ডকুমেন্টসের সমস্যা ছিল সেগুলো আমরা সমাধান করেছি এবং আমরা একটা জরিমানাও দিয়েছি। কারণ আমরা আসলে যেহেতু ভুলটা আমার স্টাফের, সে যেহেতু চিঠিটা সে আমাকে দেয় নাই বা তারা ভুল করেছে বা কাস্টমারকে রেসপন্স করে নাই, আমি অবশ্যই আমার জায়গা থেকে আমি বলব যে ডেফিনিটলি এটা আমার কোম্পানির ভুল ছিল। সো এই একটা ভুল মানে তো কোম্পানি শেষ না। সেটাকে শুধরে নেওয়ার বা এখানেই তো একটা কোনো কোম্পানি শেষ না। দেখেন সব কোম্পানির নামে এরকম বিভিন্ন কমপ্লেইন থাকে, কাস্টমারের কমপ্লেইন থাকতেই পারে, সেটা স্টাফের জন্য হোক, যে কারণে হোক। বাট এটাকে আমরা শুধরে নিতে পারলাম কিনা বা আমরা এখান থেকে উত্তরণ করলাম কিনা সেটা হচ্ছে মানে বিষয়। এবং সানভিজ বাই তনি এখন আরও বেশি মানে আমি ইটস আ লার্নিং ফর মি। সো আমি ইনশাল্লাহ এখন আরও বেশি শক্তি নিয়ে আগাইতে পারবো। আমি এখন জেনে বুঝে আগাবো। কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমরা প্রতিটা দিন শিখি। সো এটা থেকে আমি শিখেছি। এই শিক্ষাটাকে আমি কাজে লাগাবো।